আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, শাহজাহান ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুকান্ত চৌধুরী, অনেক ধন্যবাদ ভাই। শিবলি ভাই, সাইফুল ভাই, থ্যাংক ইউ। আমরা আরেকটু আসসালামু অপেক্ষা করি। আলাইকুম। আলামিন ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। আচ্ছা, আলামিন ভাই ওই যে আপনার কার্য ব্যবস্থাপনার বই কি ওই ইসের থেকে কি দিছে, এই যে উন্মুক্ত ইসের থেকে ওরা এই বইটা? না 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 না, ওপেন ইউনিভার্সিটি কার্য ব্যবস্থার বইটা নাই, এখন পর্যন্ত রেডি নাই বোধহয়। আমরা আমরা অষ্টম ব্যাচ পাই নেই। আমাদের নবম হ্যাঁ, হ্যাঁ। ব্যাচও বোধহয় আপনারা পাবেন না, দশম ব্যাচও পাবেন কিনা জানি না। ওইটা আচ্ছা আচ্ছা। অনেকদিন না, ধরে, ওদের এটা 4 বছর নাই, ধরে ওটা সাপ্লাই লিখতেছে, নাই। ওটা লিখে শেষ করতে পারে না। হ্যাঁ, ওটা সাপ্লাই নাই তা না, ওটা লেখাই হয় নাই ভাই, ওটা আচ্ছা লেখাই হয় আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা। সাপ্লাই নাই থাকলে আমরা আশা করি হয়তো প্রিন্ট হলে পাবো, কিন্তু এটা লেখাই হয় নাই, তো পাওয়ার সম্ভাবনা তো অনেক কঠিন। ও, ঠিক সেইটাই। আছে, ওইটা ওটা কথা বলছি, ওটা দিবে না বোধহয়। ঠিক আছে। সুকান্ত ভাই কিছু বলতেছিলেন? হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আছি আছি, জয়েন্টে আছি। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের আজকে শুরু করব হচ্ছে কার্য ব্যবস্থাপনা, প্রথম অধ্যায় শুরু করব। ঠিক আছে, অনেকেই আমাদের সাথে সংযুক্ত হতে চান, কিন্তু ওই যে সময়ের যে একটা বিষয়, সারাদিন অফিস করে এসে মনে থাকে না। ঠিক আছে, যাই হোক, আমরা ভিডিও করে রাখি, ওখান থেকে সবাই দেখবেন পরে। এখন অর্গানাইজ সরি অপারেশনাল ম্যানেজমেন্ট, OM, এটা আমরা পড়বো আজকে, প্রথম থেকে পড়বো ইনশাল্লাহ। অন্তত একটা দুইটা অধ্যায় শেষ করি, উচ্চতর হিসাব বিজ্ঞানের মতো। ঠিক আছে, একটা জিনিস দেখেন, এই যে হচ্ছে সিলেবাস, ওপেন ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু সম্পূর্ণ এই যে এখানে। আমরা এই সিলেবাস ধরেই এই নোট তৈরি করছি, সিলেবাস ধরে ইনশাল্লাহ আমরা শেষ করব। যেহেতু মূল বই নাই, কাজেই অনেক বিষয় ঘাটাঘাটি করে তারপরে হচ্ছে এটা নোট বা বই, এটা একটা হ্যান্ড নোট না, এটা বলতে পারেন একটা বই। বই কার্য ব্যবস্থাপনার উপর একটা বই লিখে ফেলছি, যদিও ওপেন ইউনিভার্সিটি এখনো লিখতে পারেন নাই বা লেখেন নাই, কিন্তু আমি লিখে ফেলছি। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পড়বো। তো এখন একটা জিনিস দেখাই, এখানে কিন্তু এরকম প্রশ্ন নাই, 1 নম্বর 2 নম্বর করে প্রশ্ন নাই, তবে খুব সহজে আমরা প্রশ্ন খুঁজে পাবো। যেমন এটা হচ্ছে কার্য ব্যবস্থাপনার সংজ্ঞা, এটা হচ্ছে কার্য ব্যবস্থাপনার কার্যাবলী, তারপর এটা হচ্ছে কার্য ব্যবস্থাপনার প্রক্রিয়া, হ্যাঁ, রূপান্তর প্রক্রিয়া। এটা এটা হচ্ছে আপনার এখানে দেখেন, রূপান্তর প্রক্রিয়া একটা জিনিস দেখাই পড়ানোর আগে, রূপান্তর প্রক্রিয়া আসলে আমরা কিন্তু এত বড় লিখবো না, যেহেতু এটা বললাম মূল বইয়ের মতন, কাজে এখানে বেশ কিছু বিষয় থাকবে, আমরা ওখান থেকে আমরা দাগায় দাগায় রাখবো কোনটা আমরা লিখবো। মূল বই থাকলে আর এটা মূল বই বানাইতাম না। কার্য ব্যবস্থাপনার জীবন চক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনা। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখেন, লাইফ সাইকেল অ্যাপ্রোচের মধ্যে এখানে ধাপ আছে, স্তর আছে, প্রক্রিয়া আছে। এই 3টা প্রশ্ন আসলে আমরা এই একটা দিয়ে 3টা বানাবো। ঠিক আছে, এই একটা বললে আমরা ধাপ লিখতে পারবো, স্তর লিখতে পারবো, প্রক্রিয়া লিখতে পারবো। তাহলে এই হলো প্রথম অধ্যায় শেষ। প্রথম অধ্যায়ে সিলেবাসে যা যা আছে সব কিন্তু এখানে আছে। প্রথম অধ্যায়টা ছোট, তবে একটা জিনিস বলে রাখি, এই কার্য ব্যবস্থাপনার প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন এ যাবৎকালে MBA বাংলা প্রোগ্রামে আমার কাছে যে প্রশ্নগুলো আমি দেখছি তাতে আসে নাই, প্রথম থেকে প্রশ্ন হয় না। তবে এই লাইফ স্টাইল চক্রের একটা প্রশ্ন আসছিল, কিন্তু সেটা প্রথম অধ্যায় থেকে আসে নাই বোধহয়, অন্য অধ্যায়ে লাইফ সাইকেল নিয়ে আরো অনেক লেখা আছে, ওখান থেকে আসছে। তবে একটা জিনিস বলি, দেখেন এই দ্বিতীয় অধ্যায়টা, এখানে সিলেবাস কিন্তু কম, কিন্তু দ্বিতীয় অধ্যায়টা মোটামুটি ভালো বড় আলোচনা, এখান থেকে একের অধিক প্রশ্ন আসছে। আবার তৃতীয় অধ্যায় অথবা চতুর্থ অধ্যায় থেকে বোধহয় 2 সেট করে প্রশ্ন আসে প্রায় বছর। কাজে আমাদের ওই সব অধ্যায়গুলো বেশি করে পড়তে হবে, 10-15টা প্রশ্ন পড়তে হবে। 2 সেট প্রশ্ন মানে হচ্ছে 3-6টা প্রশ্ন, তাই 6টা প্রশ্ন কমন ফেলাইতে গেলে আপনাদের ডাবল পড়া লাগবে, 12টা পড়া লাগবে মিনিমাম। ঠিক আছে, আর বাকি অধ্যায়গুলো থেকে হয়তো কম পড়লেও হবে। এই আর টোটাল কয়টা অধ্যায় আমরা একটু দেখি, তাহলে আমাদের একটা আইডিয়া পাবো যে আমরা আসলে কয়টা অধ্যায় থেকে কয় সেট প্রশ্ন পড়বো।
দেখেন টোটাল অধ্যায় হচ্ছে 9টা। তাহলে আমাদের মোটামুটি প্রত্যেক অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হওয়ার কথা, কিন্তু ওই যে একটা অধ্যায় থেকে 2টা সেট প্রশ্ন হওয়ার কারণে সব অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে নাই বিভিন্ন বছরে। তা সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদের অষ্টম এবং নবম ব্যাচে আমরা যারা আছে আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর নবম অধ্যায় থেকেও তেমন কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। মাঝের অধ্যায় বেশ কিছু অধ্যায় খুব ইম্পর্টেন্ট এবং বড়, আমরা সেখান থেকে পড়বো। তা প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয় নাই, কিন্তু আমরা বাদ দিব না। কেন বাদ দিব না? কারণ প্রথম অধ্যায় যেহেতু অধ্যায়ের প্রথমে, এটার থেকে প্রশ্ন হয় নাই, কিন্তু কোনো বছর হতে পারে, আমাদের আসতে পারে। এই জন্য এখান থেকে মৌলিক কিছু প্রশ্ন আমরা পড়বো। তো এখন কি কি প্রশ্ন পড়বো আমি একটু দেখে পড়া শুরু করব। আপনাদের ওই যে aminkhan.net/OSG ওইখানে কিন্তু প্রতিদিনের আমরা কি কি পড়বো তার আগের থেকে ওখানে কিন্তু লেখা থাকবে। যেমন আজকে যদি দেখে থাকেন, কেবল একটা লিঙ্ক দিলাম, ওটা যদি দেখেন তাহলে আমরা ওখানে গেলে আপনি পাবেন যে আমরা আজকে কি কি পড়তে চাচ্ছিলাম। আমরা 1 নম্বরে পড়বো হচ্ছে পণ্যের জীবনচক্র স্তর, 2 নম্বরে পড়বো কার্য ব্যবস্থাপনা কাকে বলে, কার্য ব্যবস্থাপনার কার্যাবলী, 3 নম্বরে পড়বো জীবনচক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনার প্রক্রিয়া, 4 নম্বরে পড়বো কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া। তো এইখানে এই যে পণ্যের জীবনচক্রের স্তর আর জীবনচক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনার প্রক্রিয়া, দুটো প্রশ্নের উত্তর 1, ঠিক আছে। তার মানে 4টা প্রশ্ন পড়বো না, আমরা পড়বো টোটাল 3টা, ঠিক আছে। তা প্রথমে কার্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, কার্য ব্যবস্থাপনার প্রধান কার্যাবলী আলোচনা করুন, এই প্রশ্নটা আমরা ইনশাল্লাহ এখন পড়বো। ঠিক আছে, তো সবাই দেখেন কার্য ব্যবস্থাপনাটা কি। অপারেশনস ম্যানেজমেন্ট বা অনেক সময় পরিচালন ব্যবস্থাপনাও বলা হয়। কার্য ব্যবস্থাপনা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের ভেতরে, আমরা অল্প পড়ি কিন্তু ভালোভাবে পড়ি, একটু মনোযোগ দিয়ে, অনেক রাত হয়েছে। কার্য ব্যবস্থাপনা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের ভেতরে, বাইরে না কিন্তু ভেতরে, পণ্য উৎপাদন ও সেবা প্রদানের কার্যক্রমগুলো, মানে একটা প্রতিষ্ঠান দুইটা কাজই করে, কিন্তু হয় পণ্য উৎপাদন করে, না হয় সেবা দেয়। একটা প্রতিষ্ঠানের ভেতরে পণ্য উৎপাদন ও সেবা প্রদানের কার্যক্রমগুলো পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, পরিচালনা, নিয়ন্ত্রণ, 5টা জিনিস। এই 5টা শব্দ কিন্তু মৌলিক ব্যবস্থাপনায় ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে, সংগঠনের সংজ্ঞা বা ব্যবস্থাপনার সংজ্ঞায় এই 5টা শব্দ কিন্তু লাগে। কি কি? পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, নিয়ন্ত্রণ, পরিচালনা, এই 5টা। দেখেন আবার পরিসংজ্ঞাটা। কার্য ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের ভেতরে পণ্য ও সেবা উৎপাদনের কার্যক্রমগুলো পরিকল্পনা করা, সংগঠিতকরণ করা, সমন্বয় করা, পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। তাহলে কার্য ব্যবস্থাপনা কাকে বলে আমার কিন্তু হয়ে গেছে, আমি সংজ্ঞাটা দেই নিজের ভাষায়, একটু দেখেন। কার্য ব্যবস্থাপনা বলতে বোঝায় প্রতিষ্ঠানের ভেতরে পণ্য ও সেবা প্রদানের কার্যক্রমগুলো কি করা, 5টা জিনিস করা। দেখেন, পরিকল্পনা করা, সমন্বয় করা, সংগঠিতকরণ করা, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, এইগুলো করার একটা প্রক্রিয়া। তাহলে কার্য ব্যবস্থাপনা কাকে বলে আমাদের সংজ্ঞাটা কিন্তু হয়ে গেল। এটি এমন একটি ব্যবস্থাপনা ক্ষেত্র যার মূল লক্ষ্য হলো সংস্থার সম্পদগুলো সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা সময় মতো খরচ সাশ্রয়ী উপায়ে সরবরাহ করা। ঠিক আছে, তাহলে কার্য ব্যবস্থাপনার মৌলিক সংজ্ঞা এখানে কিন্তু প্রথম প্যারায় আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম প্যারাগ্রাফে দেখেন, এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফে কয়টা বাক্য? 2টা বাক্য। আপনি বুঝে বুঝে পড়লে আপনার সংজ্ঞাটা কিন্তু হয়ে যাবে। গেল। এবার আপনি চাইলে এই এতটুকু নাও দিতে পারেন। এখানে কিন্তু ইনভার্টেড কমাতে একটা সংজ্ঞা দেওয়া আছে, সুন্দর একটা কার্য ব্যবস্থাপনার সংজ্ঞা। আপনি চাইলে এতটুকু না দিলে আপনাকে এই প্রথম প্যারা আর দ্বিতীয় প্যারাটা দিতে হবে। ঠিক আছে, দ্বিতীয় প্যারাটা আমরা দেখি। আরো সহজ করে বললে কার্য ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যার মধ্যে কি কি দেখেন, কাঁচামাল, জনবল, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, বাক্যটাকে ভাঙেন। কার্য ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, কাঁচামাল, জনবল, প্রযুক্তি, 3টা জিনিস, কাঁচামাল, জনবল, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদন করে, কিন্তু 2টা জিনিস, পণ্য অথবা সেবা তৈরি করে সেটিকে, দেখেন 3টা জিনিস, সঠিক সময়ে সঠিক মানে সাশ্রয়ী ভাবে গ্রাহকের কাছে পৌঁছানো হয়। তাহলে কার্য ব্যবস্থাপনার সংজ্ঞাটা আবার পড়ি। এইটা বারবার পড়তেছি কেন, কারণ এটা আমারও পরীক্ষার হলে লিখতে হবে, বুঝছেন, এই জন্য এটা একটু বারবার পড়তেছি। মানে এটা হচ্ছে গ্রুপ স্টাডি স্টাইল হবে সেকেন্ড সেমিস্টারের পড়াগুলো, ঠিক আছে।
আর ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা তো অনলাইন ক্লাস স্টাইলে হবে। দেখেন, কার্য ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কাঁচামাল, জনবল, প্রযুক্তি, তিনটা জিনিস ব্যবহারের মাধ্যমে দুইটা জিনিস তৈরি করব, পণ্য বা সেবা তৈরি করে সেটাকে তিনটা ধাপে সেটাকে আমি পৌঁছাবো। একটা কি, সঠিক সময়, সঠিক মানে সঠিক সাশ্রয়ী ভাবে কার কাছে পৌঁছাবো? গ্রাহকের কাছে পৌঁছাবো। এই যে পুরো প্রক্রিয়াটাই হচ্ছে কার্য ব্যবস্থাপনা। খালি উৎপাদন করলেন সেটা কিন্তু কার্য ব্যবস্থাপনার একটা অংশ, ওটা গ্রাহকের হাতে পৌঁছালেন ওটাও কিন্তু কার্য ব্যবস্থাপনা। ঠিক আছে, তার মানে কার্য ব্যবস্থাপনাটা কি আমরা বুঝতে পারলাম। এই পুরো বইটাই কার্য ব্যবস্থাপনার যাবতীয় কলা কৌশল, সূত্র, মডেল নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, একটা জিনিস বলি, কার্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো চ্যাপ্টারে বিভিন্ন মডেল, ঠিক আছে, এই মডেলগুলো কিন্তু আমাদের এবং বিভিন্ন টুলস নিয়ে আলোচনা আছে। কার্য ব্যবস্থাপনার জন্য কি কি টুলস লাগে সেগুলো, তো এগুলো আমাদের খুব মনোযোগ সহকারে, যেহেতু টেকনিক্যাল প্রশ্ন, আমাদের টেকনিক্যালি চিন্তা করে করে আমাদের ভেঙে 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 পড়তে হবে, তাহলে আমাদের এগুলো ওই বানাই লেখার মতন, আমরা গল্পের মতন লিখতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার কার্য ব্যবস্থাপনার কার্যাবলী দেখেন। কার্যাবলী আছে 10টা। সম্ভব এই 10টা কার্যাবলী এখানে আসলে আমি কেন রাখছি আমি বলি, সেটা হচ্ছে অনেক সময় আমরা 10টা পড়লে আমাদের মনে থাকে 6টা, আবার দেখা যায় অনেক সময় কারো কাছে এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে। এই জন্য আমি 10টা রাখছি, মানে স্বাধীনতার জন্য, যাতে এখান থেকে বেছে বেছে পড়তে পারি। ঠিক আছে, কারণ আমার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি সুন্দরভাবে পড়বো, সুন্দরভাবে লিখবো। এই জন্য নোটটা সুন্দর করে করা, মানে ফাঁকি ঝুঁকি দেবো, নকল করবো তার জন্য। নকল করার উদ্দেশ্য থাকলে হয়তো এখান থেকে 4টা লিখতাম কোনো মতে, হ্যাঁ। তবে প্রশ্নের গুলো কিন্তু ছোট হবে। দেখেন প্রত্যেকটা প্যারা 2টা বাকি শেষ করছি। ঠিক আছে, আচ্ছা দেখেন, এবার আমরা তাহলে কার্য ব্যবস্থাপনার কার্যাবলী গুলো পড়বো। কার্য ব্যবস্থাপনার কার্যাবলী, কি কি কাজ করে কার্য ব্যবস্থাপনা? কার্য ব্যবস্থাপনা যা কাজ করে ওই কাজ মিলেই কার্য ব্যবস্থাপনা। ঠিক আছে, আমরা ভূমিকাটা পড়ি। কার্য ব্যবস্থাপনা বলতে সেই সব দায়িত্ব এবং প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান পণ্য উৎপাদন, সেবা প্রদানের প্রতিটি ধাপে দক্ষতা, মান এবং সময়নিষ্ঠতা বজায় রেখে কাজ সম্পন্ন করে। আপনি ভূমিকা চাইলে উপরের যে কোনো একটা প্যারাগ্রাফ ভূমিকা হিসেবে ব্যবহার করতে পারেন। কার্য ব্যবস্থাপনার প্রধান কার্যাবলী, আমি একটু স্ক্রিনটা একটু বড় করি। প্রধান কার্যাবলী নিজের একটি মূল ভাগে যদি আমরা আলোচনা করি, দেখেন কার্যাবলী আছে 10টা। আমরা এখান থেকে কোনটা কোনটা পড়বো? প্রথম কার্যাবলী কিন্তু উৎপাদন পরিকল্পনা, প্রোডাকশন প্ল্যানিং। এটা কিন্তু কার্য ব্যবস্থাপনার প্রথম কার্যাবলী, এটা আপনাকে দিতেই হবে। 2 নাম্বারটা হচ্ছে আপনি উৎপাদন কি কি করবেন পরিকল্পনা করলেন, কিন্তু উৎপাদন নিয়ন্ত্রণ করবেন না। কার্য ব্যবস্থাপনা তো উৎপাদন নিয়ন্ত্রণও করে। উৎপাদন শুরু করলেন, উৎপাদনের গুণগত মান কি, কোয়ালিটি কন্ট্রোল কি আপনার করতে হবে না? হবে তো। তার 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ, উৎপাদন প্রক্রিয়ার নকশা। আপনি উৎপাদন পরিকল্পনা করলেন, উৎপাদন এই নকশাটা আপনি 2 নম্বরে দিতে পারেন। কিভাবে উৎপাদন শুরু করলেন, কি কি যন্ত্রপাতি লাগবে, কোন পদ্ধতি ব্যবহার করবেন, কখন শেষ হবে, এটা হচ্ছে নকশা। আপনাকে উৎপাদন পরিকল্পনার পরে আপনাকে নকশা করতে হবে। নকশার পরে উৎপাদন শুরু করলেন, নিয়ন্ত্রণ করতে হবে, গুণগত মান ঠিক রাখতে হবে। তার মানে কার্য ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে এই 4টাই কিন্তু মৌলিক কার্যাবলী। আমরা আবার একটু পড়ি। প্রথমটা ছিল উৎপাদন পরিকল্পনা করবেন, কিভাবে উৎপাদন করবেন, কি পণ্য উৎপাদন করবেন, ঠিক আছে, কোন বাজারে পণ্যগুলো আনবেন, কোনটার আগে কোনটা আনতে চান, ঠিক আছে, এই সব পরিকল্পনা। আর উৎপাদন নিয়ন্ত্রণ হচ্ছে আপনার যে পরিকল্পনা সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা, ধাপে ধাপে কাজ শেষ করা যাচ্ছে কিনা, এটা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। কন্ট্রোল করাটাও উৎপাদন নিয়ন্ত্রণের একটা অংশ। আবার 3 নাম্বার হচ্ছে গুণগত মান নিয়ন্ত্রণ। এখানে আপনার যে লক্ষ্য, আপনার যে প্রতিষ্ঠানের যে প্রতিশ্রুতি, সেটা অনুযায়ী মান, পণ্য এবং সেবা সেই মান অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখা। গ্রাহকের সন্তুষ্টি অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। ভালো ব্র্যান্ডিং করতে পারছেন কিনা সেটা দেখা। ঠিক আছে, যেমন পোশাক কোম্পানিতে কি হয়, জামা প্রস্তুতের সময় সেলাই ঠিক আছে কিনা সেটা চেক করে। তার মানে গুণগত মানটা ওইভাবে নিয়ন্ত্রণ করা হয়। আর 4 নাম্বার আছে উৎপাদন প্রক্রিয়ার নকশা, প্রসেস ডিজাইন। উৎপাদনের সময় কি কি ভাবে কাজ হবে, কোন কোন যন্ত্রপাতি লাগবে, এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু একটা ডিজাইন করা লাগবে। কার্য ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রসেস ডিজাইন। এই প্রসেস ডিজাইন নিয়ে কিন্তু অনেক পড়া আসে ভিতরে। ঠিক আছে, তাহলে এই 4টা হচ্ছে কার্য ব্যবস্থাপনার প্রথম কাজ, বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে আরো যে 6টা আছে, আমরা 6টা পড়বো না, আমরা এখান থেকে কেটে ফেলাই। কোনটা কোনটা পড়তে পারি দেখেন। এই সামগ্রিক ব্যবস্থাপনা কিন্তু আপনাকে দিতে হবে, র ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব ধরনের কাঁচামাল, যন্ত্রপাতি, এগুলো আপনাকে সরবরাহ রাখতে হবে, তাই না? তাই এটা কার্য ব্যবস্থা আরেকটা কাজ। এখন আপনি কোনটা রেখে কোনটা বাদ দিবেন? কার্য ব্যবস্থাপনা মানব সম্পদ, এটা আপনি বাদ দেন, ঠিক আছে, মানব সম্পদ তো কার্য ব্যবস্থাপনার মধ্যে পড়ে, এটা বাদ দেন। আপনি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এটা দেন, মানে মালামাল আনলেন, এই ম্যাটেরিয়াল গুলো কি করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে না, এটা আপনার কার্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।
আপনি বাজেট নিয়ন্ত্রণ, বাজেট পরিকল্পনা এটা বাদ দেন। ফলাফল বিশ্লেষণ এটা আপনি বাদ দেন। বাদ দিতে বলতেছেন, এগুলো দিবেন, কিন্তু যদি কমাতে চান স্থান নির্বাচন এবং সুবিধা পরিকল্পনা আপনি এইগুলো এটাও দেন। ঠিক আছে, তাহলে 5 আর 4 আর 3 কত, 7টা হলো। তারপরে চাইলে আপনি যে কোনোটা দিতে পারবেন এখান থেকে। তাহলে আমরা এই পরের 3টা পড়ি। স্থান নির্বাচন এবং সুবিধা পরিকল্পনা। দেখেন, কার্য ব্যবস্থাপনা কিন্তু স্থান নির্বাচন করা, অর্থাৎ কোন স্থানে কাজটা হবে, মেশিনারিজটা কোন স্থানে বসবে, কারখানাটা প্লান্ট কোন স্থানে হবে। ঠিক আছে, এই যে স্থানটা, মালামাল কিভাবে যাবে আসবে, আপনার পরিবহন ব্যবস্থা কেমন হবে, ঠিক আছে, গুদামজাতকরণ করবেন কিভাবে, এই যে বিষয়গুলো, এই যে স্থানটা এবং সুবিধা কোথায় রাখলে সুবিধা হবে, কার্য ব্যবস্থাপনা কিন্তু এই কাজটা দেখে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে সামগ্রী ব্যবস্থাপনা, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট। এই কাঁচামালটা কিভাবে সংগ্রহ করবেন, কোথায় সংরক্ষণ করবেন, ঠিক আছে, সংরক্ষণ করাকালীন সময় ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, এই যে যে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, ঠিক আছে, সাপ্লাই চেইনটা ঠিক রাখা, এইটা হচ্ছে সামগ্রিক ব্যবস্থাপনা। এই ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টটা কার্য ব্যবস্থাপনার আর একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপর একটা হচ্ছে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা। দেখেন, মেইনটেনেন্সটা যদি না থাকে তাহলে কি কোনো প্রতিষ্ঠান চলবে, অচল হয়ে পড়বে, ঠিক না? তাহলে একটা প্রতিষ্ঠানে যত যন্ত্রপাতি সরঞ্জাম আছে এগুলো কর্মক্ষম রাখা, এগুলো ঠিক আছে কিনা দেখভাল করা কার্য ব্যবস্থাপনার আর একটা কাজ। আপনি প্রথম 7টা অবশ্যই আপনাকে দিতে হবে। ঠিক আছে, আর পরের 3টার থেকে আপনি চাইলে কি কি আছে আমরা একটু পড়ে যাই। প্রথম 7টা আমাদের হলো, পরের 3টা মানব সম্পদ ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ, বাজেট পরিকল্পনা, পরিসংখ্যান এবং ফলাফল বিশ্লেষণে। প্রথম 7টা মনে রাখেন, এই 7টা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে কার্য ব্যবস্থাপনা কাকে বলে হয়েছে, কার্য ব্যবস্থাপনার কার্যাবলী কি আমাদের হয়েছে, দেখেন কার্যাবলী। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন তাহলে পড়ি। কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া। দেখেন, এই প্রশ্নটা পড়ার পরে ইনশাল্লাহ আমরা তাহলে আজকে শেষ করব। রূপান্তর প্রক্রিয়াটা কি, এটা প্রশ্নটা খুব সহজ, আপনি এক্ষুনি আপনার মাথায় ঢুকে দেবেন ইনশাল্লাহ এটা। দেখেন, রূপান্তর প্রক্রিয়া হচ্ছে কার্য ব্যবস্থাপনায় আপনি কাঁচামাল আনলেন, কাঁচামাল মেশিনারিজ ব্যবহার করে আপনি ওটাকে রূপান্তর করে ওটাকে আপনি কি করলেন, চূড়ান্ত প্রোডাক্ট হিসেবে উৎপাদন করলেন। তার মানে ইনপুট দিলেন, ট্রান্সফরমেশন প্রসেসের মাধ্যমে আউটপুটে রূপ লাভ করার ফলে আপনি প্রোডাক্টটা চূড়ান্তভাবে পেয়ে গেলেন, ওটা বাজারজাতকরণ করলেন, সেবা দিলেন। তাহলে এই যে হচ্ছে, এটাই হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। অর্থাৎ কাঁচামাল দিবেন, মেশিনে পণ্য উৎপাদন হবে, মেশিন থেকে বের হয়ে যাবে। অথবা আপনি ডাক্তার, আপনি ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্ট করাটা হচ্ছে ট্রান্সফরমেশন প্রসেস, ট্রিটমেন্ট করার পরে রোগী সুস্থ হয়ে গেল, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, এইটাকেই বলা হয় কার্য ব্যবস্থাপনার রূপান্তর। এখন আমরা রূপান্তর প্রক্রিয়া যদি পরীক্ষায় আসে, প্রশ্নগুলো কেমন হবে সেটা কিন্তু আমি দিয়ে দিছি, আপনি যে ওয়েবসাইটে দিয়ে দিছি, কিন্তু ওএসজি aminkhan.net/OSG, ওখানে কিন্তু প্রশ্ন আছে। প্রশ্নটা কেমন আমি যদি একটু দেখি, কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া আলোচনা করুন। এখন রূপান্তর প্রক্রিয়াটা আসলে আপনি প্রথমে ভূমিকা দিবেন, ভূমিকার মধ্যে এখান থেকে 2টা প্যারার যে কোনো একটা প্যারাগ্রাফ দিলেন। কি আছে দেখেন, আমি পড়ি। কার্য ব্যবস্থাপনার রূপান্তর বা ট্রান্সফরমেশন প্রসেস ইন অপারেশনস ম্যানেজমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, যা ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে, একটি প্রতিষ্ঠান কিভাবে কাঁচামাল, জনবল, প্রযুক্তি এবং অন্যান্য ইনপুটকে, এক কথায় ইনপুটকে কিভাবে রূপান্তর করে আউটপুটে পরিণত করে সেটা দেখায়। কে দেখায়? কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়াটা দেখায়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন এবং সেবা কার্যক্রম ব্যবস্থাপনা করে। ভূমিকা এতটুক, বা কার্য ব্যবস্থা রূপান্তর প্রক্রিয়া কাকে বলে কি, এতটুক প্রথম প্যারাগ্রাফ দিলেই হবে। দ্বিতীয় প্যারাগ্রাফে একটা ডেফিনিশন আছে রূপান্তর প্রক্রিয়া, এটাই সেম কথা। কাঁচামাল দিলেন, কাঁচামাল হচ্ছে ইনপুট, প্রক্রিয়াকরণ হবার পরে এটা আউটপুট বা পণ্য, আউটপুট অর্থাৎ পণ্য বা সেবা হিসেবে বের হয়ে গেল। এই হলো কথা। ঠিক আছে, আপনি কৌশলী হয়ে মনে রাখবেন, তাহলে লিখতে পারবেন। এবার আমরা রূপান্তর প্রক্রিয়া আলোচনা করব। দেখেন, বড় না কিন্তু খুব, এখানে এই ছোট ছোট পয়েন্ট, কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি, এগুলোকে ভেঙে চুরে লেখা হয়েছে যাতে আমাদের মাথার মধ্যে ঢুকে কি আছে। এটাকে যদি আপনি প্যারাগ্রাফ করেন তাহলে কিন্তু 2-3টা লাইনের বেশি হবে না। আমরা এবার পড়ি। দেখেন, রূপান্তর প্রক্রিয়াটা কি। রূপান্তর প্রক্রিয়ার 3টি মূল উপাদান, একটা কি, ইনপুট, প্রসেস ফাংশনস, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, আউটপুট। এই 3টা দেওয়ার পরে শেষ হয়ে যাবে, কিন্তু আমি পড়ি এই 3টা।
যদি আপনি চান এই তিনটাকে একটু তীর চিহ্ন দিয়ে দেখাই দিবেন তাহলে আপনি বেশি মার্কস পাবেন। এই পর্যন্ত কিন্তু এই প্রশ্ন শেষ। তবে নিচে কি আছে সেটা পরে বোঝাবো। আবার পড়ি দেখেন, রূপান্তর প্রক্রিয়ার উপাদান তিনটি। একটা হলো ইনপুট। এই ধাপে এমন সব উপকরণ এবং সম্পদ ব্যবহৃত হয় যেগুলোকে রূপান্তরের মাধ্যমে চূড়ান্ত আকারে আনা হয়। একটা সহজ একটা বাক্য দেখছেন, এমন সব সম্পদ এবং উপকরণ ব্যবহার করা হয় যাকে রূপান্তরের মাধ্যমে চূড়ান্ত আকারে আনা হয়। সেগুলো কি কি? কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি, তথ্য জ্ঞান, মূলধন। কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি, তথ্য জ্ঞান, মূলধন। মোটামুটি আমাদের ইনপুট তো এইগুলোই। কাঁচামাল দেই, শ্রমও দেই, লেবারও কিন্তু ইনপুট, যন্ত্রপাতি দেই, তথ্য জ্ঞান দেই, মূলধন দেই, এগুলোই আমাদের ইনপুট। এগুলো দিলে প্রসেস ফাংশনে কি হয়, প্রক্রিয়া কার্যাবলীতে কি হয়, এই ইনপুট উপাদানগুলো কার্যকর ব্যবহার, প্রক্রিয়াকরণ এবং পুনর্বিন্যাসের মাধ্যমে তা একটি চূড়ান্ত আউটপুটের রূপ নেয়। এই ইনপুট গুলো কি হয় দেখেন, কার্যকর ব্যবহারের মাধ্যমে, প্রক্রিয়াকরণের মাধ্যমে, পুনর্বিন্যাসের মাধ্যমে। তিনটা শব্দ মনে রাখেন, কারণ এই শব্দগুলো ইউজ লিখতে না পারলে আপনার ভিতরে কিন্তু লেখা আসবে না। পরীক্ষার হলে দেয় কিন্তু অনেক বড় বড় ম্যানেজার, ঠিক আছে, ফেল করে চলে আসছে গত ফার্স্ট সেমিস্টারে দেখা, ঠিক আছে। এমবিএ 2-3টা ভরা পকেটে, কিন্তু লিখতে পারে নাই, কারণ লেখাটার আর বড় ম্যানেজার হওয়া কিন্তু পার্থক্য আছে। এই জন্য আমাদের একটু পড়তে হবে কিন্তু, মানে আপনি আমার স্ক্রিনে দেখার সাথে সাথে আপনি বুঝে ফেলছেন কি আছে, আপনি এর থেকে ভালো লিখতে পারবেন। কিন্তু পরীক্ষার হলে লেখা আর নিজে মানে চিন্তা ভাবনা করে লেখা কিন্তু তফাৎ আছে। এই জন্য আপনাকে পড়তে হবে। প্রসেস ফাংশনে এই তিনটা শব্দের মাধ্যমে এই ইনপুটকে আমরা কি করি, আউটপুটের রূপ দেই, ঠিক আছে। এবার রূপান্তরের ধরনটা কি দেখেন, আপনি ভালো মার্কস পেতে চাইলে আপনাকে তো এই কথাগুলো এভাবে লিখতে হবে, অথবা এইভাবে ভেঙে ভেঙে পয়েন্ট আকারে না লিখলে আপনি একভাবে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে আপনি এই প্যারাগ্রাফটাকে আপনি রাউন্ড করে ফেলান, ঠিক আছে। দেখেন এবার শারীরিক রূপান্তরটা কি। কাঁচামালকে একটা পণ্য হিসেবে তৈরি করা, যেমন জামা তৈরি, গাড়ি তৈরি, এটা কিন্তু একটা শারীরিক রূপান্তর হয়েছে সেই প্রোডাক্টের। সুতা দিয়ে, কাপড় দিয়ে, হ্যাঁ, গাড়ি হয়েছে বা জামা হয়েছে, বা যন্ত্রপাতি দিয়ে একটা গাড়ি হয়েছে, একটা পোশাক হয়েছে। আর স্থানিক রূপান্তরটা কি, একটা বস্তু বা মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া। যেমন আপনি যদি পরিবহন সেবা দেন, তাহলে ইনপুটটা হচ্ছে আমার মালামালগুলো আপনি গাড়িতে নিলেন, গাড়ি চালাইয়ে আপনি গেলেন, সেটা হচ্ছে প্রসেস ফাংশন, ঠিক আছে। আর আপনি আমাকে মালামালটা বুঝে দিলেন, সেটা হচ্ছে আউটপুট। আর তথ্য রূপান্তরটা কি, আপনি তথ্য সংগ্রহ করলেন, তথ্যটাকে বিশ্লেষণ করলেন, প্রক্রিয়াকরণ করে আপনি ওটাকে সেভ করলেন, ওটা শেয়ার করলেন। ওই শেয়ারটা সেভ করে রাখা, ওটা হচ্ছে উপস্থাপন করা। আর এই যে ডেটা প্রসেসিং এর মাধ্যমে এইটা কি, এটা একটা সেবা। আর মানসিক রূপান্তরটা কি, এই যে টিচিং দেওয়া, পড়ানো, এটা একটা কাউন্সেলিং, এগুলো কি মানসিক রূপান্তর। তার মানে যেভাবে করেন না কেন, ট্রান্সফরমেশন প্রসেসের মাধ্যমে ইনপুটটাকে আসতে হবে, এবং আসলেই আপনি যে সেবাটা পাচ্ছেন সেটা কি, সেটা হচ্ছে 3 নাম্বার, এটা আউটপুট, ঠিক আছে। দেখেন এবার আউটপুটটা কি, রূপান্তরের শেষে যে পণ্য বা সেবা তৈরি হয় সেটাই আউটপুট। এটি ব্যবহারকারীদের চাহিদা পূরণে ব্যবহৃত হয়। রূপান্তরের শেষে যে পণ্য বা সেবা তৈরি হবে সেটা কি, সেটা আউটপুট। এটা ব্যবহারকারীদের চাহিদা পূরণে ব্যবহৃত হবে। দেখেন বাক্য কিন্তু বড় না, একটা বাক্য। উদাহরণ দিবেন আপনি কিভাবে, উৎপাদিত কাপড়, চিকিৎসা সেবা, ব্যাংকিং সেবা, সফটওয়্যার প্রোডাক্ট, প্রশিক্ষিত জনশক্তি, এই সব কিছু কিন্তু আউটপুট। তাইলে রূপান্তর প্রক্রিয়ার 3টি মূল উপাদান ইনশাআল্লাহ লিখতে পারবেন। এবার দেখেন রূপান্তর প্রক্রিয়ার চক্র, ইনপুট, ট্রান্সফরমেশন প্রসেস, আউটপুট। এতটুকু লিখে দেন, মার্কস বেশি পাবেন। এখানেই শেষ। তবে নিচের তিনটা কি তাহলে, দেখেন এগুলো কিন্তু আমি বলছি প্রথমে কিন্তু বলছি যে এটা কিন্তু এটা কিন্তু আমি যেটা দেখাবো এটা কিন্তু বই, মূল বই, হ্যাঁ, আমি মূল বই হিসাবে এটা লিখছি। এখানে এগুলো বাদ দিব আমরা। রূপান্তরের 3টি ধাপ, যদি আপনি চান যে না ভালো মার্কস পাবো, তাহলে এখানে 3 ইনপুট আউটপুট পর্যন্ত শেষ করে দিছি, তাহলে আমার হাতে সময় আছে, তাহলে আমি রূপান্তর এখানেই লিখবেন এভাবে। তবে আরো 3টি উপাদান আছে, সেটা হচ্ছে ফলাবর্তন, বাহ্যিক উপাদান, পুনঃপ্রকৌশলকরণ। আমি একটু বোঝাই ফলাবর্তনটা কি। আপনি ইনপুট দিলেন, প্রসেস ফাংশনের মাধ্যমে আউটপুট পেলেন, আপনার রূপান্তর প্রক্রিয়ার কাজ শেষ। এখন দেখলেন কোনো কাজে ভুল হয়েছে, তাহলে কি ফিডব্যাক পাবেন না আপনি, আউটপুট যাকে দিয়েছেন তার কাছে ফিডব্যাক পাবেন। এই ফিডব্যাকটাও কিন্তু রূপান্তর প্রক্রিয়ার একটা অংশ। আবার আপনি এক্সটার্নাল ফ্যাক্টরস, বাহ্যিক উপাদানটা কি, আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করলেন, ইনপুট দিলেন মেশিনে, আউটপুট পাবেন, কিন্তু বাহ্যিক বিভিন্ন প্রভাবক উপাদান আপনার এই প্রসেসটাকে প্রভাবিত করবে কিনা বলেন। যেমন কি বাজারের চাহিদা করতে পারে, আপনি জানতে পারলেন যে এই প্রোডাক্ট চলবেই না বাজার, আপনার সাথে সাথে উৎপাদন বন্ধ করে দিতে হবে।
সরকার বাধা দিল, অবৈধ প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন না, বন্ধ করে দিলেন। প্রযুক্তির পরিবর্তন আসলো, আপনি মেশিন চেঞ্জ করলেন। প্রতিযোগিতা, অর্থনৈতিক পরিবেশ, এই সব ফ্যাক্টর গুলো কি করে আমাদের ওই ট্রান্সফরমেশন প্রসেসে ব্যাঘাত ঘটায়, আমাদের এই রূপান্তর প্রক্রিয়া কি করে ব্যাঘাত ঘটায়। তার মানে আপনি এইগুলো ফ্যাক্টর হলো, এগুলো উপাদান। এগুলো কিসের উপাদান? রূপান্তর প্রক্রিয়ার উপাদান, ঠিক আছে। আর লাস্টে 6 নাম্বারটা আছে রি ইঞ্জিনিয়ারিং, মানে কার্যকারিতা দক্ষতা বৃদ্ধির জন্য যদি আপনাকে কোনো প্রক্রিয়াকে পুনর্গঠন করা লাগে বা পুনরায় পরিকল্পনা করা লাগে, নতুন প্রযুক্তি, নতুন কাঠামো করা লাগে, তাহলে সেটা হচ্ছে রি ইঞ্জিনিয়ারিং। এই পুনঃপ্রকৌশলকরণটাও কিন্তু উপাদান, রূপান্তর প্রক্রিয়ার একটা উপাদান। তাহলে আপনি চাইলে ওই 3-এ শেষ করতে পারেন, চাইলে আরো 3টা দিতে পারেন, অপশনাল, ঠিক আছে। এখন এই প্রশ্নে রূপান্তর প্রক্রিয়ার যদি মূল উপাদানগুলো বর্ণনা করতে বলে, তাহলে কিন্তু আপনাকে এই গুরুত্ব দিতে হবে না, উদাহরণও দিতে হবে না, ঠিক আছে। এই গুরুত্বটা যদি রূপান্তর প্রক্রিয়ার গুরুত্ব আসে তখন আমরা গুরুত্ব লিখবো, যদি উদাহরণ সহ আসে তখন আমরা এই উদাহরণগুলো লিখবো। আর রূপান্তর প্রক্রিয়ার উপসংহার হিসাবে আপনি এতটুকু ব্যবহার করতে পারেন। এটা কি আছে দেখি। রূপান্তর প্রক্রিয়া কার্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু, এটি শুধু উৎপাদনের গতি এবং মান নির্ধারণ করে না। এই লাস্ট লাইনটা একটু দেখেন, তাহলে আপনার ভূমিকা এবং উপসংহার লিখতে সুবিধা হবে। রূপান্তর প্রক্রিয়া শুধুমাত্র উৎপাদনের গতি এবং মান নির্ধারণ করে না, ঠিক আছে। এটা কি করে? প্রতিষ্ঠানের দক্ষতা, লাভজনকতা এবং গ্রাহক সেবার মানেও প্রভাব ফেলে। মানে রূপান্তর প্রক্রিয়া, আপনি একটা কাঁচামাল দিয়ে রূপান্তর করে আপনি একটা আউটপুট বের করলেন, সেবা বের করলেন, প্রোডাক্ট বের করলেন, এটা কিন্তু আপনার উৎপাদনের গতি এবং মান, এই দুটাকেই প্রমাণ করে না। এইটার মাধ্যমে প্রতিফলিত হবে আপনার প্রতিষ্ঠানের দক্ষতা, আপনার লাভ এবং গ্রাহক সেবা, এই সবগুলো কিন্তু এইটা এই ট্রান্সফরমেশন প্রসেসের উপর ওই জিনিসগুলো কিন্তু প্রভাব ফেলবে, ঠিক আছে। এই হলো তাইলে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট 2টা প্রশ্ন আমরা পড়তে পারছি ইনশাল্লাহ। এখানে আর 2টা প্রশ্ন আছে, তবে আপনাদের প্রথমেই কিন্তু আমি বলছি, দেখেন লাইফ সাইকেল অ্যাপ্রোচের ধাপ যা, স্তর যা, প্রক্রিয়াও তা, ঠিক আছে। এই 3টা প্রশ্ন যেভাবে আসুক না কেন একই উত্তর। তাহলে আমাদের এই অধ্যায়ে আর একটা প্রশ্ন থাকবে, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। তা আজকে আমরা কার্য ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ের 2টা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট 2টা প্রশ্ন পড়ছি। আর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা পড়লে আমাদের কার্য ব্যবস্থাপনা থেকে যদি একসেট প্রশ্ন হয়, তাহলে বোধহয় এই 3টা প্রশ্নের মধ্যে ঘুরে ফিরে বিভিন্ন ভাবে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তা কারো কোনো মতামত না থাকলে রেখে দিব। আর হচ্ছে আপনাদের মানে রেসপন্সটা একটু কম, এই জন্য আসলে ক্লাস নিয়ে সেভাবে মজা পাওয়া যায় না। আপনাদের উপস্থিতি কম, তারপরে দেখা যাচ্ছে যে সময় মতন থাকেন না, আসেন না, এটা একটু ইয়ে লাগে, ঠিক আছে। সবাই মিলে যদি আমরা অগ্রসর হই, তাহলে বোধহয় আমাদের ওই যে গ্রুপ স্টাডি বলেন, অনলাইন ক্লাস বলেন, অবশ্যই কাজ হচ্ছে। কারণ আমরা কি আসবে পরীক্ষায় সেই প্রশ্নগুলোই শুধু পড়ি, ঠিক আছে। কি লিখবো, প্রশ্নের কাঠামোটা কি, সেটাই কিন্তু দেখি। কাজে আমাদের ক্লাসগুলো পরীক্ষায় পাস বা ভালো রেজাল্টের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্তই। কেউ কিছু না বললে রেখে দিব। আলোয়ন ভাই, এই কার্য ব্যবস্থাপনার ওই যে ইটা একটু দেখি, সিলেবাসটা একটু আবার একটু দেখান তো। কার্য ব্যবস্থাপনার সিলেবাসটা আমি ওয়েবসাইটে এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দেবো, এই ইসে দিয়ে দেবো, এই লিঙ্কে দিয়ে দেবো টেলিগ্রামে। দাঁড়ান 10 সেকেন্ড, আমি হ্যাঁ সিলেবাসটা আমি গ্রুপে মেসেজ দিয়ে, খেয়াল রাখবেন ভাই। আমি এই যে দিয়ে দিলাম, দেখেন, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কার্য ব্যবস্থাপনা শুরু করলাম ইনশাল্লাহ। নেক্সট দিন কার্য ব্যবস্থাপনা বাকি একটা প্রশ্ন পড়ে প্রথম অধ্যায়ের, তারপরে কার্য ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়টা আমরা পড়বো, ঠিক আছে ইনশাল্লাহ। এইভাবে আমাদের সেকেন্ড সেমিস্টারের বইগুলো খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, 2 মাসের পরে পরীক্ষা আমাদের হতে পারে। আর ফার্স্ট সেমিস্টারের ক্লাস তো চলতেছে। সবাই তাহলে আল্লাহ সবাইকে ভালো রাখুক এই পর্যন্তই, নাকি? ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।